ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা ৮ ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। রমনা, শাহবাগ, মতিঝিল, কাকরাইল আর মগবাজার নিয়ে গঠিত এই আসনে শুরু থেকেই জমে ওঠে উত্তপ্ত দ্বৈরথ। একদিকে দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক মির্জা আব্বাস, অন্যদিকে আলোচনায় উঠে আসা নাসিরউদ্দিন পাটোয়ারি। 59.44 59.44 ভোট পড়েছে। আর গণভোটের কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা 60.26। আমার ব্যক্তিগত কোনো লসও হবে না। এই দেশের ক্ষতি হয়েছে। চোর, বাটপার, দুর্নীতিবাজ এরা যদি দেশ চালায় সেই দেশ কোনোদিন ভালো চলবে না। অনেকেই বলেন যে ভাই আপনি সরাসরি কেন বিএনপির বিরুদ্ধে হঠাৎ করে গেলেন, আপনি তো বিএনপির লোকই ছিলেন। ভাই আমি আওয়ামী লীগের সময় আপনাদেরকে একটা জিনিস বলেছি, আমার কিন্তু ভাই দুর্নীতি নিয়ে কোনো সমস্যা না। এই যে বিএনপিতে দেখেন না, আপনারা লিখে দিলাম যারা অনেক মজা করছেন, অনেক খুব ভাবসাব নিচ্ছেন, এমপি হয়েছেন। এবার এমপি হওয়ার উদ্দেশ্যটা কি রে তোর? তুই চুরি করার জন্য, জাস্ট চুরি করার জন্য এমপি হয়েছিস। উপর শ্রেণীর এই চোর তোর সন্তান একটা এমপি। চোখ বন্ধ করে বলে দিবেন বিএনপি কিংবা আওয়ামী লীগের, চোখ বন্ধ করে বলে দিবেন ও যদি এমপির ছেলে হয় ও চোর। ওর পেটের মধ্যে পাড়া মারলে চুরির টাকা বের হবে, চুরির ভাত বের হবে, খাবার বের হবে। ও যে গাড়ি চড়ে সেটা চুরির টাকার, এই বাংলাদেশের জনগণের চুরির টাকা দিয়ে। ওর বাপ এত টাকা বেতন পায় না যে ছেলেরা অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ সেখানে নিয়ে পড়াশোনা করে। সব এমপিদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে, সবার একজনও বাদ নাই। কিছু হইলে তারা বিদেশে টাকা পয়সা কেমনে পাঠাবে, ওলা পানি কেমনে বিদেশ পাঠাবে, আর পাতলা পায়খানা হাঁচি কাশি যাই হোক তারা সিঙ্গাপুর, থাইল্যান্ডে গিয়ে ট্রিটমেন্ট নেবে। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে সাংবাদিক ইলিয়াস ভাই তিনি একটা ভিডিও পাবলিশ করেছেন, অনেকেই দেখেছেন বা অনেকেই দেখেন নাই। প্রিয় দর্শক, যারা দেখেন নাই তাদের অনুরোধ করব যে ভিডিওটা আপনারা দেখবেন। শুরুতেই বেশ কিছুক্ষণ কিন্তু আপনাদের সাথে সেই ভিডিওর বিশেষ অংশটুকু শেয়ার করেছি, যারা আরও বিস্তারিত সামনে দেওয়া রয়েছে। তিনি এই নির্বাচনকে কেন্দ্র করে এমন কিছু মূল্যবান মন্তব্য করেছেন, এমন কিছু মূল্যবান কথা বলেছেন যেগুলোর দিক আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, তুলে ধরেছেন, যেগুলো জানার পর আপনি অবাক হবেন। আপনি বলতেই বাধ্য হবেন যে এইটা কি হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াসকে অনেকেই চিনি আমরা, তার কথাগুলো হয়তো বা অনেকেরই ভালো লাগবে না, আবার অনেকেরই ভালো লাগবে। যাই হোক, আসলে জানি না তিনি কি বোঝাতে চাইছেন বা কি বুঝলেন আপনারা, তবে ভিডিওটা দেখতে হবে আগে, চলেন। এবং হ্যাঁ, সেই সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি কেন মির্জা আব্বাসের সাথে হেরে গেল সেই বিষয় নিয়ে ছোট্ট একটা ভিডিও দেখব। বলেছে আমার কিন্তু ভাই দুর্নীতি নিয়ে কোনো সমস্যা না। এই যে বিএনপিতে দেখেন না, আপনারা লিখে দিলাম যারা অনেক মজা টজা করছেন না, অনেক খুব ভাবসাব নিচ্ছেন, এমপি হয়েছেন। এবারটা এমপি হওয়ার উদ্দেশ্যটা কী রে তোর? তুই চুরি করার জন্য, জাস্ট চুরি করার জন্য এমপি হয়েছিস। উপর শ্রেণীর এই চোর তোর সন্তান একটা এমপি। চোখ বন্ধ করে বলে দিবেন বিএনপি কিংবা আওয়ামী লীগের, চোখ বন্ধ করে বলে দেবেন ও যদি এমপির ছেলে হয় ও চোর। ওর পেটের মধ্যে পাড়া মারলে চুরির টাকা বের হবে, চুরির ভাত বের হবে, খাবার বের হবে। ও যে গাড়ি চড়ে সেটা চুরির টাকার, এই বাংলাদেশের জনগণের চুরির টাকা দিয়ে। ওর বাপ এত টাকা বেতন পায় না যে ছেলেরে অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ সেখানে নিয়ে পড়াশোনা করায়। সব এমপিদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে, সবার একজনও বাদ নাই। কিছু হইলেই তারা বিদেশে টাকা পয়সা কেমনে পাঠাবে, পোলাপান্ডে কেমনে বিদেশ পাঠাবে, আর পাতলা পায়খানা হাঁচি কাশি যাই হোক তারা সিঙ্গাপুর, থাইল্যান্ডে গিয়ে ট্রিটমেন্ট নেবে। এটা কমন জিনিস। টাকাটা কোত্থেকে আসে? তোরা চোর, বাংলাদেশে এই চুরি করে তারপরে রাজনীতি করে। কিন্তু এটা নিয়ে কিছু বলতাম না, কারণ চুরি করে আপনি যদি নাকি এখন থামাইতে যান, এটা থামাইতে পারবেন না। বা এটা একদম ইস্টাবলিশ হয়ে গিয়েছে যে এরা চুরি করবেই, এটা এইভাবেই চলবে। কালকে একজনকে আমি বলছিলাম যে কোনো এক পুলিশ অফিসারের আপনার সাথে কথা হচ্ছিল। আমি তার বললাম যে ভাই, ওনার সাথে কথা বলার সময় ভাবি আবার পাশে থেকে বলছে যে ভাই কী অবস্থা, সেই মাঝে মধ্যে কথা টথা হয়। তা আমি ভাবি সালাম, এই ভাই তো ভোটটা দিবে না, দাঁড়িপাল্লায় আপনি কিন্তু দিবেন। তো উনি এই বলল, ওনার হাজব্যান্ড আমার আবার বলল যে ভাই আমরা দাঁড়িপাল্লায় ভোট দিতে পারবো না, এটা আমাদের এই উপরের একটা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই দাঁড়িপাল্লায় ভোট দেবো না, ধানের শীষ। আমি বললাম ভাই কেন এটা এত হলেন? কয় না ভাই, আমরা এটা যদি তার দাঁড়িপাল্লা যদি আসে তাইলে আমাদের সমস্যা হবে। মানে বুঝছেন তো, ওই ঘুষ খাবে, ওইটা ও একদম এই মাইন্ডের ভিতরে, মাথার ভিতরে ঢুকিয়ে রেখেছে যে ও ঘুষ খাইয়েই মরবে, ওর ঘুষ দিয়েই চলতে হবে, ও সৎ হবে, এই চিন্তা ভাবনা ওর মাথার ভেতরে নাই। এ নাকি তার আরও ঊর্ধ্বতন কিছু অফিসার সহ নাকি তারা এই করেছে, না জামাত ইসলামরা আসতে দেওয়া যাবে না। এই হয়েছে গিয়া মানে বাংলাদেশের অবস্থা। এই জায়গা থেকে আপনি রাতারাতি চলে আসবেন, এটা সম্ভব না। এরা করে
আরে বাবারে বিএনপি এসেছে, বিএনপি, তোর সমস্যা কি? তোর লাভটা কি? ধান্দাবাজি করবি এখানে বসে বিরিয়ানির দোকান থেকে টাকা খাইতি, এখন ওইখানে যায় বাংলাদেশে যায় 5 স্টার হোটেল, ওই যারা টেম্পু থেকে টাকা টুকা উঠাবে ওদের কাছ থেকে তোরা চান্দা নিয়ে খাবি। এটাই তো একটা টেলিভিশনে যায় না বসবি, এরপরে ওইখান থেকে বসে বসে তারপরে ধান্দাবাজি করবি বিভিন্ন জায়গায়। তোর এই যে এমপির কাছে যে এলাকার পোলাপান যে যায় টাকা পয়সাগুলি দেয়, এটা কিসের টাকা? যে ভিক্ষা করে ওর টাকাও তোদের পেটে যায়। এই যে এমপিদের পোলাপান যারা আছিস তোদের পেটের মধ্যে ভিক্ষা করে ফুটপাতে বসা ল্যাংরা খোরা যেসব মানুষ যাদেরকে আল্লাহ কোনো না কোনো কারণে প্রতিবন্ধী বানিয়েছেন, এরা হালাল ইনকাম করে। ভিক্ষা হালাল, কিন্তু খুব নিম্নমানের হালাল, কিন্তু হালাল, এটা হারাম না। সেই মানুষের টাকা তোদের পেটে আছে, কারণ ওই যে ভিক্ষা করে না ওরা কিন্তু চাঁদা দেয়, চাঁদা না দিয়ে কেউ বসতে পারে না। এই চাঁদার এই টাকাও তোদের পেটে। সো এমপিদের তোরা এই এমপি হয়েছিস, এই আবার ভোট চুরি করে এত খুশি হয়ে তারপরে এত ভাল লাগে কথা বলতে। আরে বাবারে বাবা, মনে হয় বিরাট একটা ব্যাপার, বা কি ভাই কি হইলো, আরে বাবা বিশাল ব্যাপার। কি করবি? চুরি করবি? কোনো ভালো উদ্দেশ্য আছে? একজন এমপি বল আমার, বিএনপির একজন এমপি আছে যার কিনা উদ্দেশ্য আছে আসলে দেশের এই করা, দেশের সেটা মারা। এরা এই যে কথা বলে দেশের মানুষের জন্য কিছু, আল্লাহর পর সালারা, তুই মানুষের জন্য যদি কিছু করতে চাইতি তো সম্পত্তি কমে? কোনো এমপির সম্পত্তি কমে জীবনে কোনো দিন? ওই এমপি হইলে ওর যদি 5 কোটির মালিক হয়, পরের বছর এই হলফনামার মধ্যে যাই করে। এই হইল গিয়ে অবস্থা। এই হলফনামাটা নিয়েও এই ইউনূসের সরকার এই শয়তানি করেছে। আওয়ামী লীগের সময় হলফনামাগুলো অনলাইনে দেখা যাইতো, কয়দিন আগে এই নির্বাচন কমিশন আসার পরে হলফনামাগুলো সব বন্ধ করে দিয়েছে। বন্ধ করেছে কেন জানেন? 2018 সালে এইবারের অনেক বিএনপির প্রার্থীদের হলফনামা ওইখানে ছিল। ওই সম্পত্তির হিসাব এই 1.5 বছরে তো মিলবে না। এই 1.5 বছরে তো এক একজন আঙুল ফুলে কলা গাছ হয়েছে, এগুলো তো মিলবে না। তো না মিললে কি হবে? না মিললে তাইলে দেখে ফেলবে, বুঝে ফেলবে, ইচ্ছা করে খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেই ইয়েটা ওইখান থেকে সরানো হয়েছে হলফনামাটা। রেজাল্টটার আমি যখন কিনা 12টা পর্যন্ত আপনাদের করলাম, ঘুমাইলাম, তখন পর্যন্ত আপনাদেরকে আমি সবশেষ লাইভে বলেছিলাম যে প্রথমে চারিদিক থেকে দাঁড়িপাল্লা রেজাল্ট আসা শুরু করেছে। আমার 2-1 ফোন করেছে মানে মজা করার জন্য, ভাই টিকিট করেন, দেশে আসতে হবে, এই সেই। আমি বললাম ভাই দেখেন এখনও বহুত খেলা বাকি আছে এখানে, এত ইজি না জিনিসটা। এখনও ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিপ স্টেট, তারপরে হইল গিয়া উত্তর পাড়াটারা যা আছে সব মিলে তারপরে বহুত হিসাব আছে। তখন নির্বাচন কমিশনের যে অ্যাপসটা আছে সেখানে দেখাইলো সব শেষ। ওরা দেখিয়েছে দাঁড়িপাল্লা 17 আর ধানের শীষ 12। প্রথমে কিন্তু 5টা না 6টা সব দাঁড়িপাল্লা। এরপরে সব শেষ এসে দাঁড়াইলো হইলো আপনার দাঁড়িপাল্লা হইলো এই 17 আর ওরা 12। হঠাৎ করে অ্যাপসটা বন্ধ হয়ে গেল, ওইখানে আর কোনো কিছু দেখায় না, কিচ্ছু দেখা যায় না। আমি আপনাদেরকে এখনও দেখাই, সেখানে আপনারা যদি যান, আপনারা নিশ্চয়ই অনেকেই এইখানে এই অ্যাপসের ব্যাপারে আপনাদের জানা আছে। এই যে দেখেন রেজাল্ট শেষ হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী বসা যাবে কিছুক্ষণের মধ্যে। সেই দেশে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের এই চোরের বাচ্চাদের সাথে আমার সমস্যাটা কেন হয়েছে সেটা এই দেশের মানুষ হারে হারে টের পাবে। এই চোরের বাচ্চারা আসার পর থেকে শুরু থেকে এরা জাউরামি শুরু করেছে। ইন্টারন্যাশনাল জাউরা একটা নিয়ে বসাইছে ওইখানে, ন্যাশনাল জাউরাদের পাশাপাশি ইন্টারন্যাশনাল জাউরাও সেখানে বসেছে। সেই জাউরারা বসে তারপরে কি করলো, যারা ওদেরকে বসাইলো ওদের নাম দিল মব নাম দিয়া তারপরে করলো কি, ওদের দায় মুক্তি দিল। শুয়োরের বাচ্চা দায় মুক্তি, শেখ হাসিনারে খেদাইছে, এটার দায় মুক্তি। এটা কি অপরাধ করছে যে ওর দায় মুক্তি দিব? হিটলারের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল, মুসলিনের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল, কয়েকদিন আগে সিরিয়াতে হয়েছে, দায় মুক্তি দেওয়া হয়েছে। জীবনে কোনোদিন কোনো বিপ্লবে দায় মুক্তি দেওয়া হয়? দায় মুক্তি দিলে কি হয় এটা বাংলাদেশেই উদাহরণ আছে। জিয়াউর রহমান ইনডেমনিটি দিয়ে গিয়েছিলেন, এই আপনার ইনডেমনিটিটা যদিও মুস্তাকের সময় দেওয়া হয়েছিল, সে এক্সটেন্ড করেছিল, সে ওইটারে উজ্জ্ব করে নাই, কিন্তু ইনডেমনিটি দেওয়া হয়েছিল যে 15ই আগস্টে এটা নিয়ে কোনো বিচার করা যাবে নাই, সেই বিচার হয় নাই। আজকে যে দায় মুক্তি দেওয়া হয়েছে, এই দায় মুক্তি দিয়ে ইউনূস প্রমাণ করে গিয়েছে যে এরা অপরাধ করেছে, এই অপরাধের বিচার করা যাবে না।
আমি অপরাধ করি না, আপনি দায় মুক্তি দিবেন কেন? যেদিন দায় মুক্তির কথা বলা হয়েছে, দায় মুক্তি অধ্যাদেশ যেদিন জারি করা হয়েছে, সেদিন এই যে যারা আছে আজকে বিপ্লবী, যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, এদের ফাঁসির দড়ি রেডি করে গিয়েছে সেদিন থেকে। এরা এসে এখন সুশীল সাজে। একদম শুরুতেই মাহমুদুর রহমান যখন দেশে গেল, মাহমুদুর রহমান দেশে যাবে, তারা মাহমুদুর রহমানের 3-4 দিন জেলে থাকতে হইল। ওনারা আইন মেনে, তারপরে তুই কোন আইন দিয়া রে উপদেষ্টা হয়েছিলি আমারে বলতো, কোন আইন তোরে শেখ হাসিনারে দেশ থেকে বার করাইলি? শেখ হাসিনার সংবিধানে কোনো অসাংবিধানিক, কোনো অনির্বাচিত সরকারের কোনো অস্তিত্ব আছে? সেই সংবিধানের উপরে বসে তোরা চুপ করে রেখে দিছিস। তোরা আসিস এদের বিরুদ্ধে দায় মুক্তি অধ্যাদেশ দেশ। এই দায় মুক্তি দিয়া আমি আজকে আমার মানে আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবে সেটা জানি না, সারা জীবন তো বেঁচে থাকবো না। আমার মৃত্যুর আগে হোক আর পরে হোক, আপনাদের একটা জিনিস বলে গেলাম, এই দায় মুক্তি দিয়া যারা এই হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ, মাহফুজ, যারা যারা আছে না, এদের ফাঁসি একদিন এই দেশে হবে, হইতে পারে যদি এই দেশে আবার আওয়ামী লীগ ব্যাক করে। আর আওয়ামী লীগ যে ব্যাক করবে সেটা মোটামুটি গ্যারান্টি হয়ে গিয়েছে। আওয়ামী লীগ আপনি রাজনীতি এই দেশে করতে দিবেন, রাজনীতি করতে দেওয়ার পরে মনে করেন 10-15 বছর পরে আওয়ামী লীগ আসলো, আপনাদের এই বিচার করবে না? বিচার তো করার জন্য আপনি সুযোগ দিয়েছেন, আপনি বলেছেন আপনি অপরাধ করেছেন, সেটার দায় মুক্তি দেওয়া হয়েছে। দায় মুক্তি অধ্যাদেশটা বাতিল করে দিল, কি করবেন? 15ই আগস্টের ঘটনায় সব কটার ফাঁসি দেওয়া হয়েছে না? এই একই দায় মুক্তির অধ্যাদেশ করা হয়েছিল তো, তাই না? এই ইন্ডেমনিটি দিয়েই তাদের বাঁচিয়ে রাখা হয়েছিল, দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপরে জিয়াউর রহমান যদি সেদিন এই বিপ্লবীদেরকে দেশে রেখে তারপরে যদি সরকার পরিচালনা করত, সেই বিপ্লবী সরকার দিয়ে যদি পরিচালনা করতো, তাহলে জিয়াউর রহমানেরও মরতে হইতো না। জিয়াউর রহমান এই একই পাকনামি করে তারপরে তাদেরকে, মেজর ডালিম যিনি এখন বাইরে আছেন, যদি আধা ঘন্টা তার সাথে কথা বলেন, তাহলে 29.5 মিনিট জিয়াউর রহমানের গালাগালি করে উনি। বিশাল ক্ষোভ তার, প্রচণ্ড ক্ষোভ, অনেক ঘৃণা আমার দেশের প্রতি। কারণ এই দেশ তারা বাঁচিয়ে গিয়েছেন, এই বীর যোদ্ধাদেরকে আমাদের দেশের মানুষ সম্মান করতে পারে নাই, এই জন্য আজকে দেশের এই অবস্থা। আপনারা এখন দাঁত কেলায়া তারপরে হাসেন, আরে বাবারে বাবারে বাবা, কত নির্লজ্জ হইলে একটা মানুষ। আরে বেটা, মানুষ জানে না আমরা কারা, আমরা কি কথা বলি আমরা জানি না। তো একজন আমার একটু আগে বলতেছে যে ভাই আপনি বিএনপির বিরুদ্ধে একদম এইভাবে অলওয়ে কেন গেলেন? এবারটা বিএনপির বিরুদ্ধে যাই নাই, বিএনপি যে চাঁদাবাজি করে, চাঁদাবাজি করেই খাবে, এটা আমরা জানি। আমি আওয়ামী লীগ আমলে বলেছি এই কথা, যে বিএনপি যদি 15 বছর সুযোগ পায়, তাহলে আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে দুর্নীতির দিকটা। খালি জিয়া পরিবারের প্রতি সম্মানটা কেন? জিয়া পরিবারের প্রতি সম্মান একটাই কারণ, সেটা হচ্ছে যে ভারতের বেলায় তারা এই ভারত তার বাবাকে মেরেছে, ভারত তার মাকে মেরেছে, হইতে পারে এই ভারতের হাতে তারও মৃত্যু হবে। সো এই ভারত আপনার তার পরিবারের শত্রু। 59.44% মানুষ প্রায় ভোট দিয়েছে, যেখানে আওয়ামী লীগ ছাড়া এবং বিএনপি জামায়াত তারা এখানে ভোটে ছিল এবং তাদেরকে মানুষ ভোট দিয়েছে। এখন এই যে ভোট সুষ্ঠু হয়েছে কিনা, এইটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন কিছু হলেও আছে, তবে আগের থেকে তুলনায় অনেক কম। আমরা দেখতে পেরেছি যখন আওয়ামী লীগ ছিল তখন কিন্তু ভোট কেন্দ্রে থেকেই মানুষ বলছিল যেগুলো ভোট হচ্ছে না, এগুলো সুষ্ঠু হচ্ছে না। তবে এই বিষয়টা কিন্তু এবার কম। তবে প্রশ্ন থাকবেই, প্রশ্ন আছেই, আলোচনা আছেই, সব কিছুই থাকবে। তো এই বিষয় নিয়ে সাংবাদিক ইলিয়াস যে কথাগুলো বলেছেন, অবশ্যই তার মন্তব্য সম্পর্কে আপনারা লিখবেন আপনাদের কমেন্ট বক্সে। এবং হ্যাঁ, সেই সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি কেন হেরে গেল, কি মনে হয় আপনাদের? যোগ্যতা, টাকা, নাকি দাম্ভিকতা, নাকি অভিজ্ঞতা, কোনটার কাছে হেরে গেল মির্জা আব্বাসের কাছে নাসিরউদ্দিন পাটোয়ারি?